জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিনে এখন পর্যন্ত ৭০টি শুনানি শেষে ৫৩টি আবেদন মঞ্জুর, বাতিল ১৭টি এবং একটি অপেক্ষমান রয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, চতুর্থ দিনে কয়জন প্রার্থিতা ফিরে পেলেন, আর সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠকটি চলছিল সেটি শেষ হয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। অন্যয়, আমি একটু শেষ প্রশ্নটি দিয়ে শুরু করি। কিছুক্ষণ আগে, ৫টার কিছু আগেই বিএনপির যে প্রতিনিধি দল ৫ সদস্যের তারা প্রবেশ করেছেন। প্রধান যে নির্বাচন কমিশনার রয়েছেন তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকটি এরই মধ্যে শুরু হয়েছে, তবে শেষ হলে কি আলোচনা হয়েছে সেটি আমরা জানাতে পারবো। নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে তিনি তার প্রধান, এবং তার নেতৃত্বে এই ৫ সদস্যের যে প্রতিনিধি দল তারা এসেছেন। আর সারাদিনের যে কর্মসূচি ছিল, এখানে যে আপিল শুনানি চলছিল সেটি বলা যায় যে ৭০টি আপিল শুনানি আজকে হয়েছে। সেখানে ৫৩ জনের যে আপিল শুনানি সেটি নিষ্পত্তি শেষে তারা কিন্তু প্রার্থিতা ফিরে পেয়েছেন, অর্থাৎ বৈধতা ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। এবং এছাড়া বাকি ১৭টির যে শুনানি সেগুলো নামঞ্জুর করা হয়েছে। আজ সারাদিনে এই ৭০টির ইতিমধ্যে আপিল শুনানি শেষ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য উদাহরণস্বরূপ কয়েকটি আমি একটু জানিয়ে দিতে চাই যে ঢাকা ২ আসনের জামায়াতের যে প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক, তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এটি তার পক্ষ থেকে, তাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রার্থিতা ফিরে পাওয়ার পরেই কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন তারা। এছাড়া আরেকটি বিএনপির যশোর ৪ আসনের কথা বলতে চাই, টিএস আইয়ুব, তিনি ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়েছে। এটি একটি বড় খবর। এছাড়া জাতীয় পার্টির ৫টি আপিল ছিল আজকে। সেই ৫টি আপিলের বিপরীতে আপিল শুনানির পরেই তারা কিন্তু ৫টি আসনেই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, এটিও বলেছেন দলের পক্ষ থেকে শামীম হায়দার পাটোয়ারি। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুপুরে জুলাই ঐক্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছিল। তারা জাতীয় পার্টির সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কিংবা ১৪ দলের পক্ষে যারা নির্বাচন করছেন তাদের প্রার্থিতা বাতিল কিংবা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য একটি স্মারকলিপি দিয়েছেন এখানে ইসি সচিবের কাছে। সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জাতীয় পার্টির যে প্রতিনিধি দলের যিনি ছিলেন শামীম হায়দার পাটোয়ারি, তিনি সেটিকে উড়িয়ে দিয়ে বলেছেন যে জাতীয় পার্টি নির্বাচন করার অধিকার রয়েছে এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি তাদের অন্য কোনো দল সিদ্ধান্ত নিতে পারে না, এটি তিনি বলেছেন। এবং তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার যে বিষয়গুলো সেগুলো উল্লেখ করেছেন গণমাধ্যমে। তো আজকে মোটা দাগে বলা চলে ৭০ জনের যে আপিল শুনানি সেটি অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে ৫৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই ছিল নির্বাচন কমিশন ভবন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। ১৪ দল সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। দুপুরে ইসি কার্যালয়ে স্মারকলিপি দিয়ে এ কথা বলেছেন জুলাই ঐক্যের সংগঠকরা। এর আগে ইসিতে স্মারকলিপি দিতে গেলে পুলিশি বাধায় পড়েন সংগঠকরা। পরে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করে। তারা বলেন, জুলাই গণহত্যায় সহায়তাকারী জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগীদের নির্বাচন থেকে বিরত রাখতে হবে। তাদের পক্ষে যেসব প্রার্থী মনোনয়ন পেয়েছেন তাদের অবিলম্বে মনোনয়ন বাতিলের দাবিও জানান জুলাই ঐক্যের সংগঠকরা। গণ অভ্যুত্থানের সময় ২২ জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা ২৪ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন কার্যালয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে প্রতিনিধি দল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। সালমান এফ রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন চলাকালে গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে শেখ হাসিনা। ওই বৈঠকে ছিলেন নাসা গ্রুপের নজরুল ইসলাম চৌধুরী, হামিম গ্রুপের একে আজাদ, এস আলমের সাইফুল আলম, বিজেএমইএ সভাপতি এম এ মান্নান কোতি সহ ২৫ জন। এসব শীর্ষ ব্যবসায়ী ব্যক্তির বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ১৬ বছর আপনার সময়ে একদিন হরতাল হয় না। এদিকে হওয়ার পর আমরা বায়ারকে অনলাইনে রাখবেন। এরপরে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে মাননীয়
তারা 22 জুলাই 2024-এ ওসমানী মিলনায়তনে স্বৈরাচারী শেখ হাসিনার ডাকে সেখানে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তারা কনফিডেন্স দিয়ে আসে প্রয়োজনে 1 মাস ব্যবসা বন্ধ থাকবে, প্রয়োজনে তারা তাদের ব্যবসার যে ফান্ড সেগুলো শেখ হাসিনাকে দিয়ে দিবে, তাদের যা ইচ্ছা তা করবে, কিন্তু হাসিনা শুধু যা বলবে তার অপেক্ষায় তারা থাকবে। কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড সেটি চালিয়ে গিয়ে এই যে আন্দোলন সেটিকে অস্তমিত করতে চায়। 25 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং সাথে আরো অজ্ঞাতনামা 200 জনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানে গত 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। বাংলাদেশের সংবিধান সামনে কেমন হবে তা নির্ভর করছে গণভোটের উপর, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে। ভোটে তরুণদের দল থেকে অনেকেই বিজয়ী হয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার রাজধানীতে উচ্চশিক্ষা নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর ইউনূসের বক্তব্যেও উঠে আসে গণভোট প্রসঙ্গ। তিনি বলেন, গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের সংবিধান কেমন হবে। তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল হয়েছে, আগামী নির্বাচনে তরুণদের অনেকেই ভোটে বিজয়ী হবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, উচ্চশিক্ষাকে কেবল চাকরি নির্ভর করা হয়েছে, তরুণদের উদ্যোক্তা মনোভাব নিয়ে সমাজ ও অর্থনীতি পরিবর্তনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Should we continue this education to create slaves? Now it's election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. What the future constitution of Bangladesh would be like. Because they felt the root of all the trouble is the constitution. We can't go along with the constitution. We didn't teach them in the classroom all those things. চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু মৃত্যুর ঘটনায় অভিযানে অংশ নেয়া সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। এদিকে এ ঘটনায় উত্তাল জীবননগর উপজেলা। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও ও সড়ক অবরোধ করে অপরাধীদের বিচার দাবি জানায় নিহতের স্বজন ও বিএনপির নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ঘটনায় ক্যাম্পের কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর। এদিকে এই ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টেকনাফ সীমান্তে বাংলাদেশ লক্ষ্য করে গুলি ও শিশু আহতের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে মিয়ানমার রাষ্ট্রদূত ইউ কিয়ে সো মোকে তলব করা হয়। টেকনাফ সীমান্ত লক্ষ্য করে ছোড়া গুলিতে শিশু মারাত্মক জখম হওয়ার বিষয়ে দেশটির রাষ্ট্রদূতের কাছে গভীর উদ্বেগ জানানো হয়। বলা হয়, উস্কানিমূলক এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং প্রতিবেশী সুলভ সম্পর্কের অন্তরায়। ভবিষ্যতে এ ধরনের যে কোনো ঘটনার দায় মিয়ানমার সরকারকে নিতে হবে বলেও রাষ্ট্রদূতকে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় মিয়ানমার রাষ্ট্রদূত এই ঘটনায় সমবেদনা জানান এবং এ বিষয়ে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদারে পরিত্যক্ত বেশ কয়েকটি বিমান ঘাঁটি সচল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর ব্যবহার হয়নি। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার এসব বিমান ঘাঁটিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ভারতীয় বিমান বাহিনী। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এমন সিদ্ধান্ত নিল দেশটি। এর মধ্যে পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ ও আসামের ধুবড়িতে 3টি নতুন সেনা ঘাঁটিও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও জলপাইগুড়ি সহ 5টি বিমান ঘাঁটির সংস্কার শেষে কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করা হবে। অন্য দেশে আক্রমণ নয়, বরং নিজেদের স্বার্থেই বাংলাদেশ সম্প্রতি
রংপুরের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের পদক্ষেপ নেয়, তবে এ বিষয়ে ভারত কোনো ঝুঁকি নিতে রাজি নয়। টি-20 বিশ্বকাপের ভেন্যু জটিলতা নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির প্রথম বৈঠকে কোনো সমাধান আসেনি। দুপুরে ভার্চুয়াল সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বৈঠকে আবারও ভারতের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে সূচিসহ আনুষঙ্গিক জটিলতার কথা জানিয়েছে আইসিসি। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সম্ভাব্য সমাধানের জন্য দুপক্ষের আলোচনা চলমান থাকবে। ভেন্যু জটিলতা বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিসিবি ও আইসিসির মধ্যে বিষয়টি সমাধান হলে লিটন দাসের দল বিশ্বকাপে ভালো করবে বলেও বিশ্বাস বাশারের। বিং এ প্রফেশনাল ক্রিকেটার হোয়াট হ্যাপেন্স, আমাদের কাজ ক্রিকেট খেলা, যেটাই হোক সেটা তার প্লেয়ারদের হাতে নেই। তাদের শুধু এটি চিন্তা করে যে আমরা যখন খেলবো শুধু ক্রিকেট নিয়ে চিন্তা করবো এবং সেটাতেই ভালো করার চেষ্টা করবো। 6 মাস ধরে যে টিম হিসেবে খেলছি, দলটাতে এমন না যে নতুন একদম হয়ে গেছে। আমরা আমাদের ক্রিকেটটা এখন ভালো বুঝছি, টি-20 ফরম্যাটে কোনটা হলে সাকসেস পাওয়া যায় কিংবা আমাদের ব্র্যান্ড অফ ক্রিকেটটা টি-20তে কী হবে সেটা মনে হয় দলটা ধরতে পেরেছে। সো আমার মনে হয় আমার হওয়া উচিত না। এটা অবশ্যই এমন কিছু নয় যেটা আমরা কামনা করি, বাট যখন আমরা যদি ওয়ার্ল্ড কাপে যাবো তখন এই জিনিসটা মাথায় থাকা উচিত না। আই থিঙ্ক শেষ করছি এখন যার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।